সবাইকে ধন্যবাদ জানাই আজকে লেটস গো ইনসাইড X2 তে অংশগ্রহণ করার জন্য। এটি বাংলাদেশের মধ্যে একটি অন্যতম সেমিনার এবং কর্মশালা। এটা অবশ্যই উন্মুক্ত। এখানে সবাই আছেন যারা প্রোগ্রামিং নিয়ে কাজ করতে যাচ্ছে, মানে অথবা করে বা নেটওয়ার্কিং জানে এবং শিখছে। তো এখানে আমরা যেটা আজকে শিখবো সেটা হচ্ছে কিভাবে the things work in like in the factor of hacker cyber attack এই সেই। তো আমরা পরের স্লাইডে যাই। আসলে হ্যাকার হইতে গেলে কি করতে হয় এটা আমাদেরকে জানতে হবে, যে হ্যাকার হতে গেলে আমাদেরকে কি হইতে হবে। যেমন অপারেটিং সিস্টেম সম্বন্ধে জানতে হবে, HTML কিভাবে এডিট করে এটা জানতে হবে, লার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হবে, মিনিমাম একটা জানলেই ভালো। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা জানলেই ভালো, যে কোনো রিকোয়ারমেন্ট নাই যে পাইথন জানতে হবে, সি জানতে হবে, যে কোনো একটা জানলেই হবে। তারপরে সুন্দর চিন্তা ভাবনা করতে হবে, সৃষ্টিশীলতা আনতে হবে এবং বিভিন্ন প্রবলেমের সলভিং হইতে হবে। আরেকটা জিনিস কি, কনফিডেন্স বাড়াইতে হবে নিজের প্রতি, যেটা করতেছো এটা করে কনফিডেন্স লাগবে যে তুমি আসলে কি করতেছো। তারপরে হ্যাকিং যারা করে তারা আরেকটা জিনিস খুব ভালো জানে, সেটা হলো ওপেন সোর্স সফটওয়্যার। ওপেন সোর্স সফটওয়্যারের উপরে খুব ভালো জানতে হবে, যে ওপেন সোর্স সফটওয়্যার কিভাবে কাজ করে, ওইটাকে কিভাবে রান করে, ওইটা ভিতরে কি কি মডিউল, কিভাবে কিভাবে কোন কোন, কারণ কি ওপেন সোর্স সফটওয়্যারে অনেক জনের কন্ট্রিবিউট থাকে সোর্স কোড থেকে। ওখানে ডাউনলোড করে সোর্স কোড ডাউনলোড করে তোমরা ওখান থেকে দেখতে পারো, দেখবা যে প্রত্যেকটা মডিউলে কমেন্ট দেওয়া আছে, কোনটা কোনটা কিভাবে কোন কোন কোডিং এর মাধ্যমে কি কি কাজ করে। তো ওগুলো নিয়ে কাজ করলে হবে কি, জ্ঞান অর্জন হবে, নিয়ে কাজ করলে জানতে পারবা যে কেমনে আসলে কাজ করা যাবে। কখনো ভিতরে ঢুকলে কখনো যদি এমন একটা পজিশন হয় তোমরা ওপেন সোর্স কে ডিবাগিং করতেছো বা ওইটাকে ম্যানিপুলেট করতেছো, তখন কিন্তু হালকা পাতলা কোডিং এর দরকার হবে। তখন সেই মুহূর্তে ওই কোডিং যদি অভ্যাস থাকে ওপেন সোর্সের, তাহলে ওইটা দিয়ে সলভ করা যায়। তো ডিসকাশন আজকে আমরা জানবো পেনিট্রেশন কি। পেনিট্রেশন হচ্ছে অ্যাটাকিং এর বা হ্যাকিং এর মধ্যে একটা অন্যতম জিনিস। আর পেনিট্রেশন একটা খারাপ জিনিসও না, আবার একটা ভালো জিনিসও না। তো পেনিট্রেশন জানবো আজকে জানবো কিভাবে ডিডস অ্যাটাক হয়। গতবার মানে X1 এ আমরা পাইছি ডিডস অ্যাটাক কিভাবে কাজ করে। আজকে আরেকটু ডিটেলস যাব এবং টুলস কিভাবে কাজ করে এটাতে যাব। তারপরে আজকে আরেকটা জিনিসে যাব, ডিএনএস অ্যাটাক কি। ডিএনএস অ্যাটাক একটা আরেকটা অ্যাটাক আছে, ঠিক আছে, সেটার ব্যাপারে জানবো। তো আজকে বিভিন্ন টুলস নিয়ে আমরা করব এবং এই টুলস গুলা কিভাবে কিভাবে কি কি কাজ করবে চিত্র আমরা দেখতে পাবো। তো আশা করি সবাইটা মনোযোগ দিয়ে দেখবে এবং জানতে হবে। একটাই মনে রাখবা, এই জিনিসগুলা খালি জানলে হবে না, এই জিনিসগুলা প্র্যাকটিস করতে হবে। তো আমরা প্র্যাকটিসের পালায় চলে আসবো। আচ্ছা, তার আগে আসি, ডু ইউ রিমেম্বার হোয়াট ইজ ইউডিপি, টিসিপি, ডিএনএস? তো ইউডিপি সম্বন্ধে আমি বলছিলাম, আবারও বলি, ইউডিপি হচ্ছে একটা ডেটাগ্রাম প্রোটোকল এবং এটা অল্টারনেটিভ কমিউনিকেশন প্রোটোকল, যেটা ট্রান্সমিশন করে কন্ট্রোল প্রোটোকল, মানে টিসিপি, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, যেটা প্রাইমারিলি ব্যবহার হয় কোনো কিছু শুরু করার, মানে এস্টাবলিশ করার জন্য, যেমন লো লেটেন্সি এবং লস কি টলারেটিং কানেকশন বিটুইন অ্যাপ্লিকেশন অন দ্য ইন্টারনেট। তো লস, এইখানে দেখো লো লেটেন্সি এন্ড লস টলারেটিং এর জন্য ইউডিপিটা কাজ করে। ইউডিপিটা হচ্ছে একটা প্রোটোকল, ঠিক আছে। টিসিপিও একটা প্রোটোকল, এটা ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, যেটা স্ট্যান্ডার্ড এবং যেটা এস্টাবলিশ হয় এবং মেইনটেইন নেটওয়ার্ক কনভার্সন ভায়া হুইচ অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ক্যান এক্সচেঞ্জ ডেটা। এটা কি বাংলায় ভালো করে বুঝাবো? তাহলে আজকে এখানে আসা দরকার ছিল। এর আগে X1 এ তো টিসিপি ভালো করে বুঝাইছি। The transmission control protocol is a standard that defines how to establish
এটা একটা প্রোটোকল যেটা ডিফাইন করে কিভাবে এস্টাবলিশড হবে এবং ম্যানেজমেন্ট হবে নেটওয়ার্কের ভিতরে এই কনভারসেশন মানে কথোপকথন মানে ডাটা কনভারসেশন কথোপকথন হবে ভায়া হুইচ অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ক্যান এক্সচেঞ্জ ডাটা। যেই অ্যাপ্লিকেশন প্রোগ্রাম আরেকটা অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা সার্ভারের সাথে কমিউনিকেশন যেটা হবে সেটাই টিসিপি। এই টিসিপি প্রোটোকল যেমন লেনের টিসিপি মানে ডাটা ট্রান্সপোর্টেশন মানে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। এটা মানে ট্রান্সমিশনের একটা কন্ট্রোল প্রোটোকল। ডাটা কিভাবে যাবে কিভাবে যাবে না এটাই কন্ট্রোল করে এই প্রোটোকলটা। আমাদের প্রধানমন্ত্রীর সাথে প্রোটোকল থাকে না সিকিউরিটি দেওয়ার জন্য, কি থাকে জানো? এসএসএফ। তো এসএসএফ তুমি যদি কিছু বলতে চাও দেন এসএসএফ কে বলতে হবে যে আমি উনাকে এটা প্রধানমন্ত্রীকে আমি এটা বলতে চাই, দেন এসএসএফ তোমার কাছে নিয়ে নলেজটা উনাকে দিবে। তো এটা একটা প্রোটোকল, একটা মাধ্যমে যাওয়া। তো এই ডাটাটা একটা মাধ্যমে যাওয়া। তো টিসিপি হচ্ছে একটা প্রোটোকল। ডিএনএস কি? ডোমেন নেম সার্ভার। তো আর দ্য ইন্টারনেট ইকুইভ্যালেন্ট অফ এ ফোন বুক of a directory of domain names and translate them to protocol right IP addresses. This is necessary because are easy for people to remember computer or machine access website based on IP address. যে অনেক সব মোটামুটি মানে এখন তো সব ডোমেইনে এককালে এগুলো সব আইপি দিয়ে ছিল, সবাই আইপি দিত আইপি। তো আইপি মারলে ওই ওয়েবসাইট অন হইতো বা ওর কম্পিউটার ঢুকা যেত, এখনো তাই হয়। তো ওয়েবসাইটের ক্ষেত্রে একটা সহজ করে নিয়ে আসছে ডোমেনটা। তো ডোমেন ডিএনএস হচ্ছে একটা আইপি, যেটা ডোমেন যেটা থাকে ওই ডোমেনের সাথে ডিএনএস এর সাথে একটা রুট করা থাকে। যখন তোমরা ডোমেনটা সার্চ করো ওই ডোমেনে ওই ডিএনএস এর ডোমেনে সার্চ করলে ডোমেনটা ডিএনএস এ পাঠিয়ে দিবে। তো ডিএনএসটা হচ্ছে ডোমেন নেম সার্ভার, একটা জিনিস যেটা ওই কম্পিউটারের মধ্যে যে আইপি থাকে সেই আইপির মধ্যে তোমাকে পাঠিয়ে দিল। তুমি নাম দেখতে পাচ্ছ বাট আইপি মানে আইপির মধ্যে সে হোস্ট করাই দিল, তোমাকে দেখাই দিল। না থাকলে তো ওই আইপিটার মধ্যে তোমরা ঢুকে মানে দেখতে পাবা না বা ওইটা নেম সার্ভার না, মানে তোমাকে চিনতে গেলে তো তোমার একটা নাম লাগবে, ঠিক? ওই সাইটটাকে চিনতে গেলে ডিএনএস লাগবে। আচ্ছা, তা চলো আমরা আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা একটু প্রোটোকল মানে পোর্ট সম্বন্ধে জানি, বিভিন্ন পোর্ট সম্বন্ধে আমরা একটু দেখি। দেখো লিস্ট অফ পোর্ট এন্ড ইউডিপি পোর্টস নাম্বার, তোমরা এই প্রেজেন্টেশন থেকে পোর্ট নাম্বার গুলা বুঝে নিবা, এগুলা মুখস্থ রাখতে হবে কোন পোর্টে কি কাজ করে, ঠিক আছে? এই জিনিসটা তোমাদের বাসার কাজ থাকলো, পরে আমি ধরবো। যেমন তোমাদের বারবার বলছি 21 কি হয়, টিসিপি এসসিটিপি ইউডিপি এই সবগুলা মাধ্যম দিয়ে এফটিপি কন্ট্রোল কমান্ড। তুমি যদি এফটিপি কন্ট্রোল করতে চাও, এফটিপি কোথায়, যেখানে তোমার মনে করো ফাইল থাকে, ওয়েবসাইটের ফাইল কোথায় থাকে, এফটিপির মধ্যে থাকে, কিন্তু আসলে এফটিপি না হোস্টে থাকে। তুমি যদি হোস্টে যাইতে চাও তো তোমাকে এই প্রোটোকলের মাধ্যমে যেতে হবে। আর 20 দিয়ে কি হয়, এফটিপি ডাটা ট্রান্সফার। তোমার ওই যখন ডাটাটা তোমার ওই মনে করো তুমি তোমার সার্ভারে আপলোড করবা তখন এই এফটিপি দিয়ে ওইটা সার্ভারে আপলোড হবে, ঠিক আছে? ক্লিয়ার? ফাইল ট্রান্সফার প্রোটোকল দিয়ে যাবে, এটা 20 নাম্বার পোর্ট দিয়ে যাবে। তো ইন্টারনেটে অনেক পোর্ট আছে, ঠিক আছে? এগুলো মুখস্থ করতে হবে, এগুলো পোর্ট, এই পোর্ট দিয়ে এক একটা কাজ করে। যেমন নেট নিউজ কাজ করে 532 দিয়ে, এবং কোন কোন পোর্টের মধ্যে কি কি প্রোটোকল ব্যবহার করতে পারবে এটা দেওয়া আছে। যেমন 308 এটা কি নবাস্টর অনলাইন ব্যাকআপ, এটা অবশ্যই তুমি ইউডিপি দিয়ে এই প্রোটোকলের কাছে মানে এই সলিউশনে তুমি ব্যাকআপ নিতে পারবা না, তোমাকে টিসিপি দিয়েই যেতে হবে, ইউডিপি তে কাজ করে না। ওকে, তো এইটা কাজ খালি হুতুতুতু করে বেড়াইলে হবে না, এগুলো মুখস্থ করতে হবে, এগুলো জানতে হবে, ঠিক আছে? অ্যাটলিস্ট আইডিয়া রাখতে হবে, মুখস্থ না করতে পারলে আইডিয়া রাখতে হবে, যাতে সময় অনুযায়ী এটার একটা সঠিক ইয়ে করতে পারো। পরের ইয়েতে যাই, দেখো হাউ টু ব্রুট ফোর্স সার্ভিসেস স্পেকট্রা। এটা একটা সফটওয়্যার যেটাকে বলা যাবে নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার পেনিট্রেশন টেস্টিং টুল, ঠিক আছে? স্পেকট্রা এটা ভালো সফটওয়্যার, এটা দিয়ে পেনিট্রেশন হয়। তো
তো কি পেনিট্রেশন এটা বলার আগে আগে বুঝাই পেনিট্রেশন কি। যেমন ওখানে দেখো পেনিট্রেশন টেস্টিং অলসো কল পেন টেস্টিং, এটা কি বলে পেন টেস্টিং বলে। এখন is the practice of testing a computer system, এটা একটা প্র্যাকটিস অফ টেস্টিং কম্পিউটার সিস্টেম, এটা বাংলায় বোঝানোর কিছু নাই। নেটওয়ার্ক or web application to find vulnerabilities that an attacker could exploit, ঠিক আছে। তো বুঝে গেছো এটা কি বুঝছো? তো হ্যাঁ জোরে বলো। কোন সাইটের মধ্যে দুর্বলতা আছে কিনা টেস্ট করে সেই দুর্বলতা অনুযায়ী সেটিং এক্সপ্লয়েট করা, রাইট। তো এইটা হলো একটা স্পেকট্রা, এটা একটা সফটওয়্যার, আমরা খুব শীঘ্রই সফটওয়্যারের মাধ্যমে আমরা যাব। দেখো এই সফটওয়্যারটার মধ্যে তোমরা তিনটা ট্যাব দেখতে পাচ্ছ, একটা কিছুই নাই, একটার মধ্যে ব্রুট আর একটার মধ্যে স্ক্যান লেখা, ঠিক আছে। আসলে দুইটা ট্যাব, শয়তানি করলাম। তো আইপি, তো এটা হলো আইপি যাকে আমি অ্যাটাক করব পোর্ট 22। এখন আমারে কইও না ভাই পোর্ট 22 তে কি আছে, ঠিক আছে। তো পোর্ট 22 তে কি আছে এটা একটু দেখে আসি। লেটস গো টু 22। এটা আমাদের টিসিপি সিকিউর শেল এসএসএইচ সিকিউর লগইন, ঠিক আছে। দ্য ট্রান্সফারস এসিপি এসএফটিপি এন্ড পোর্ট ফরওয়ার্ডিং। তো হোয়াট ইজ পেন টেস্টিং বুঝে গেছো না? ভালনারেবিলিটিস মানে দুর্বলতা। তো দেখো প্রথমে দেখা যাচ্ছে আইপি পোর্ট কি, এটাতে এই 22 পোর্ট দিয়ে কি হয়, এই যে এসএসএইচ পোর্ট, এটা দিয়ে তোমার সিকিউর লগইন হয়। তো এটাকে রান করব, সিকিউর লগইনে রান করব এসএসএইচ এ আমরা। আর যারা লেখালেখি শুরু করছে ওইখানে দেখো রান করব। তো ইউজার নেম, একটা ইউজার নেম দিলাম রুট বা একটা পাসওয়ার্ড, এটা তো আমরা জানি না, ওই ওর যার মধ্যে কি রাখছে এটা কি আমরা জানি? তো এই জন্য আমাদের কি করতে হবে, এই জন্য আমাদের এখানে ডিকশনারি অবশ্যই থাকার কথা। এখানে যেমন ট্রাই ব্ল্যাঙ্ক পাসওয়ার্ড, ব্ল্যাঙ্ক ট্রাই লগইন অ্যাজ পাসওয়ার্ড, লুপ অ্যারাউন্ড ইউজার, মানে বিভিন্ন ইউজারে যাবে। তাই যেমন পাসওয়ার্ড লিস্ট, তুমি এখানে ব্রাউজ করে অনেক বড় একটা পাসওয়ার্ড লিস্ট লোড করে দিতে পারবে টেলিফোনের ডিকশনারির মতো। ও করবে কি ওই ইউজার নেম আর পাসওয়ার্ড একটা 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 করে AK-47 এর মতো ম্যাচ করতে পারে, মানে AK-47 এর গুলি বাই করে এইভাবে সে ম্যাচ করবে করে যে ওর লগইন করার জন্য, ওর কোথায় লগইন করার জন্য, ওই সাইটটাতে লগইন করার জন্য, ঠিক আছে। তো এইভাবে জিনিসটা, এটা এটা একটা টুলস, এটা দিয়ে সাইটের ভিতরে ঢুকে তার দুর্বলতাটা আছে কিনা এটা বের করা যায়। তো আমি বলতে চাচ্ছি না যে তোমরা এটার ভিতরে ঢুকে এটার 12টা বাজাও, এটা তোমাদের মেন্টালিটি ব্যাপার। তবে এইটা দিয়ে দুর্বলতা বের করতে পারবো যে সাইটের ভিতরে ঢোকা যায় কিনা, ঠিক আছে। এটা হচ্ছে এফটিপি অ্যাটাকস একটা টুল ফেললাম। আচ্ছা, এফটিপি অ্যাডভান্স অপশন, তারপরে দেখো এফটিপি অ্যাটাকস কিভাবে আসলে এখানে হচ্ছে। মনে করো তুমি এখানে হোস্ট আইপি দিয়ে দিচ্ছ, ঠিক আছে। যেমন এখানে তুমি হোস্ট আইপি দিয়ে দিলা 1 এই সেই আইপি দিয়ে দিলা, দিয়ে এটা কি সিঙ্গেল হোস্ট না হোস্ট লিস্ট, তুমি ইচ্ছা করলে অনেকগুলো হোস্ট একসাথে চালাতে পারো। এখানে পাসওয়ার্ড দিয়ে দিলা, ঠিক আছে। বা পাসওয়ার্ড তুমি সার্চ করতে পারো কোথা থেকে, ওয়ার্ড লিস্ট, এরকম ওয়ার্ড লিস্ট ইন্টারনেটে পাওয়া যায়, ওয়ার্ড লিস্ট। তারপরে অ্যাডভান্স ওয়ার্ড লিস্ট, তারপরে পাসওয়ার্ড, ঠিক আছে। এগুলো বিভিন্ন জিনিস সার্চ করে লোড করে একটা ইউজার নেম দিয়ে, ইউজার নেমের একটা ওয়ার্ড লিস্ট দিয়ে তোমরা এই প্রোটোকল কি এফটিপি প্রোটোকল, এই প্রোটোকলে তোমরা এই যে তারপরে ইউজার্স ওয়ার্ড, ওই যে ওয়ার্ড লিস্ট মানে কি কি ইউজার হইতে পারে, সবসময় যে রুট থাকবে, সবসময় অ্যাডমিন থাকবে এটাও না, করিম রহিম ছাগল বাগল থাকতে পারে। তো ওইটা ওখানে একটা এরকম পাওয়া যায় ইন্টারনেটে ওরও, ঠিক আছে। এগুলো লোড করে ইনক্রিপশন যদি হয় তার নো ইনক্রিপশন, এগুলো বিভিন্ন মেথডে অ্যাপ্লাই করে স্টার্ট করলে সে করবে কি এটা তার ইন্টারনেট স্পিড নিয়ে শুরু করে দিবে অ্যাটাক ওই এফটিপিতে। তো হোয়াট ইজ এফটিপি, সরি আই এম ইডিয়েট প্লিজ ক্লিয়ার, ঠিক আছে। যারা এফটিপি বুঝো না তাদের জন্য এই কথাটা আমি লিখছি। তো the file transfer protocol FTP is a standard network protocol used to transfer computer files from the host to another host over a TCP based network.
such as the internet. FTP is built on a client server architecture and use separate control and data communication connections between the client and the server. কি বুঝতে পারছো? FTP একটা ক্লায়েন্ট এন্ড সার্ভারের সাথে এটা একটা কমিউনিকেশন ক্লায়েন্ট একটা টুলস এটা দিয়ে তুমি সার্ভারে ফাইল ট্রান্সফার করতে পারবে কি পোর্ট দিয়ে হ্যাঁ FTP পোর্ট কি পোর্ট না যে এটা দিয়ে ফাইল ট্রান্সফার করবে হ্যাঁ ওটা পোর্ট কি ফাইল ট্রান্সফারের পোর্ট কি FTP পোর্ট কি FTP পোর্ট কি 21 আর যখন ট্রান্সফারটা ঘটবে তখন কি 20 আরে কি তুমি কি পাইটানি খাও না তাইলে আউল ফাউল কথা বলতেছো পোর্ট 20 হচ্ছে যখন তোমার ট্রান্সফারটা এস্টাবলিশড হবে আর যখন তোমার ওখানে তুমি ওকে এস্টাবলিশ করতে যাবা তখন 21 আর তুমি 22 যেটা দিলা সেটা হলো SSH যেটা ওয়েবসাইটের মধ্যে তোমার সিকিউর লগইন করার জন্য ঠিক আছে তুমি তীর ঠিকই মারছো কিন্তু লাল ফুটায় ঢুকে না এটা আচ্ছা মানে এটা প্রশ্ন মানে ইউজ ক্রোম ফর পেন টেস্টিং পসিবল এরকম কি বুঝছো না সো চলো আমরা দেখি গুগল ক্রোম দিয়ে কেমনে ইয়ে করা যায় পরে বললো না ভাই আমাকে একটা ডাক বসায় দেন ওই বিপদে বলুন আচ্ছা গো টু এটা একটা ব্লগ এটা দিয়ে গুগল ক্রোমে কিভাবে ইয়ে করা যায় যেমন ওয়েব ডেভেলপাররা ইউজ করে যেমন ওয়েব ডেভেলপার ইউজ করতে পারো অনেক ছোট দেখাচ্ছে ক্লিক করলে একটু বড় হবে আর একটু বড় করি দেখা যায় যেমন ডিসপ্লে আইডি এন্ড অ্যাক্সেস ডিটেইলস এগুলা আইডি অ্যাক্সেস ডিটেইলস দিচ্ছে তো এই টুলসটার মাধ্যমে তোমরা আরো মানে বুঝতে পারবা যে কিভাবে ওয়েব এই যে দেখো ওয়েব ডেভেলপার ইজ এ গুগল ক্রোম এক্সটেনশন দ্যাট adds a toolbar with various web development tool in Chrome. With this tool, user can perform various web development tasks. This extension helps analyzing web application element like HTML and JavaScript. তুমি এটাতে JavaScript আর HTML গুলো অ্যানালাইসিস করতে পারো এই টুলসটা দিয়ে। তা গেট ইট হিয়ার মানে ইনস্টল হওয়া শুরু করবে দরকার নাই। ফায়ারবাগ দিয়ে কি হয়? Firebug is a light Google Chrome provide the visual environment to analyze HTML element, DOM elements and other box model shading. It also আরে পড়ো না রে বাবা আমাকে পড়াচ্ছ কেন হ্যাঁ ঠিক আছে বুঝছো মাথা বুঝছো তো এইখানে তোমরা এটা দিয়ে ডোম এলিমেন্ট কোথায় আমি বলতে আইছো না ডোম কি বাসায় সার্চ মারবা এইচটিএমএল এলিমেন্ট কি এটা আমাকে বলতে আইছো না রাইট বাটন ক্লিক করলে এগুলো সব বুঝতে পারবা তোমরা ব্রাউজারে তো সিএসএস এডিটিং এগুলো সব ফায়ারবাগ দিয়ে তোমরা অ্যানালাইসিস করতে পারবা হ্যাঁ রাইট D3 কোডার আচ্ছা ঠিক আছে ওইটা D3 কোডার বা ডেকোডার তুমি যাই বলো হ্যাঁ So is another nice Google Chrome extension help to কি penetration tester এটা penetration testers দেরকে হেল্প করে it enable us to encode and decode selected text via context menu বাহ বুঝতে পারছো thus it reduce the time to encode and decode string by using separate tool this extension can perform a wide range of functions see the list below এই যে এই ফাংশনগুলা সে ইনকোড ডিকোড করে দিতে পারবে তোমাকে মনে করো HTML এন্ট্রি এনকোডিং ওইটা ডিকোড করে দেখাই দিবে তো অনেক সময় HTML এর এখানে যা আসে ভিতরে সব মাঝে মাঝে ইনকোড হয়ে আসে কিছু হ্যাঁ MD5 হ্যাশিং করে তোমাকে দেখাই দিবে হ্যাশিং করে দেখাই দিবে এটা MD5 কি সেটাও দেখাই দিবে আচ্ছা পরে আসি সাইড স্পাইডার দেখো সাইড স্পাইডার ইজ এন এক্সটেনশন দ্যাট অ্যাডেড এ ক্রলার ইন এ ক্রোম মানে এটা কি করবে ক্রলিং করে নেবে সব পেজের সব মানে তোমার ডাটা ক্রলিং করে নেবে এখন বললো না ক্রলার কি রিপোর্টস অল ব্রোকেন লিংক হ্যাঁ তারপর ওয়ান ক্যান অলসো রেস্ট্রিক্ট
the spider by adding restriction and regular expansion. It works. It works at the client side. It can also use. ঠিক আছে, মনে করো যে কোনো সাইট তুমি চাচ্ছ যে ওইটাকে ইয়ে করে অ্যানালাইসিস কিছু করার, অ্যানালাইসিস করার বা ওইটাকে নিয়ে তুমি ওইরকম সিমিলার মনে করো ওয়েব ডেভেলপার তুমি তৈরি করতে চাচ্ছ, তখন তুমি এটা দিয়ে স্ক্রলিং করে ডাটাটা ডাম্প করে অফলাইনে ইয়ে করতে পারবে। আচ্ছা, ফ্রম ব্রাউজার, এটা কি করে ফ্রম ব্রাউজার করো? এইটা দিয়ে ক্রস স্ক্রিপ্টিং আর এসকিউএল ইনজেকশনে অ্যাটাকের জন্য এটা একটা অন্যতম একটা জিনিস। এটা দিয়েও তুমি ভালোভাবে টেস্ট করতে পারো যে তোমার সাইটের মধ্যে রেডিও বাটনের মধ্যে কোনো কনফিগারেশন কোনো ইয়ে আছে কিনা, সেটিং গুলো তুমি এখানে চেক করতে পারো। সেশন ম্যানেজার, তো সেশন যে কতক্ষণ সেশন থাকে না থাকে এইগুলা তোমরা পাবা। ওই যে ওয়েবসাইটে সেশন থাকে না, সেশন আউট হয়ে যায় না, ওগুলা নিয়ে তোমরা চেক করতে পারবে। তারপর কি রিকোয়েস্ট মেকার, পড়ো রিকোয়েস্ট মেকার কি বুঝছো? এই ঘুমন্ত বাবু, তুমি বুঝছো? আচ্ছা, কি বুঝছো? এটা এটা কি বুঝছো বললা যে? হ্যাঁ, কি কি রিকোয়েস্ট, কারে কি কফি খাইতে রিকোয়েস্ট করবে? তাহলে কি করে? রাইট, এটা ও কি করবে, ও ক্যাপচার করবে রিকোয়েস্ট, ঠিক আছে? দেন তো এটা রিকোয়েস্ট নিয়ে অ্যানালাইসিস করে, ওই সাইটটা কি রিকোয়েস্ট আছে এটা সে রিকোয়েস্টটাকে সে ইয়ে করে, মানে দেখে, মানে ওটা নিয়ে অ্যানালাইসিস করে। বুঝতে পারছো? মানে সাইটটা কি রিকোয়েস্ট থ্রো করলো সার্ভারে, এটা তোমার মাঝখানে তুমি রিকোয়েস্ট মেকারের মাধ্যমে রিকোয়েস্ট করে দেখতে পারো, ওইটার মাধ্যমেও দুর্বলতা বোঝা যাবে। তো প্রক্সিস কিটা, এটা কি করে? প্রক্সির সাথে তোমার আইপিটাকে সে হাইড করাই দিবে, যাতে ওয়েবসাইটটাও না বুঝতে পারে তোমার আইপি কি, এবং তোমার ডাটা ইম্পোর্ট এক্সপোর্ট করে দিবে, সে সুবিধা করবে। এটা পেনিট্রেশন টেস্টিং এর এটা একটা খুব ভালো মানে সফটওয়্যার, যেটা দ্বারা তুমি তোমার নিজেকে হাইড করতে পারো যাতে ওরা না বুঝতে পারে কোথা থেকে। কুকিজ এডিটর, এটা দিয়ে তুমি কুকিজ এডিট করতে পারবা। তো ইউজার নেম পাসওয়ার্ড এই সেই থাকে না কুকিজে, এগুলা দিয়ে তোমরা এই এডিটরের মাধ্যমে এগুলাকে তোমরা সিস্টেমে ফেলতে পারবা। দেখো, it also let us user protect, block and export cookies in JSON. You can play with cookies as you want. The extension is ad supported HA revenue UNICEF to help children worldwide. ঠিক আছে, এটা কি করে? এটা it let user delete, edit and add search cookies, মানে তো ওই ওয়েবসাইটে যে কুকিজটা, যে ব্রাউজার যে কুকিজ ইয়ে করে, এটাকে ম্যানিপুলেট করতে পারো। ক্যাশ কিলার, এটাতে তুমি ওই সাইটে যখন ইয়ে তোমার অপারেশনের সময় তোমার ক্যাশ কিলার লাগবে, তো কারণ দেখা যাচ্ছে ওই সাইটটা বারবার এই ক্যাশ কিলারে তোমার ওই সাইটের ক্যাশ ক্লিন হয়ে যাবে। XSS ray মানে ক্রস স্ক্রিপ্টিং, XSS ray is the nice extension that helps finding XSS vulnerability in a website. It find the website filtering the code. It also checks injection and inspect object. You can also easily extract, view and edit from হ্যাঁ even এই, ঠিক আছে? From penetration tester use this extension as a dedicated XSS testing tool. It's pure JavaScript XSS scanner. You can read more about the XSS rate, ঠিক আছে? তারপর কি আছে? ওয়েব সিকিউরিটি পাওয়ারফুল প্ল্যাটফর্ম, এই সেই টেস্টিং अवेलेबल ডেস্কটপ, এই সেই সবকিছু এই এই জিনিসগুলা তুমি ফাইন্ড করতে পারবা। ফাইল আপলোড, ইউআরএল, এগুলা পারমিশন কি উল্টাপাল্টা করে। একটা মনে রাখবা, ওয়েব ডেভেলপারের একটা দুর্বলতা তোমার খুঁজে বের করাটাই হবে তোমার পেনিট্রেশনের মানে মেইন ইয়ে। পেনিট্রেশন এগুলো সব মিলে পেনিট্রেশন, ঠিক আছে? ডাটাবেস আপডেট, তো পোর্ট স্ক্যানার, কি কি পোর্টে ইয়ে হচ্ছে, ও টিসিপি মানে কি লিসেন করে না করে, ওই ওয়েবসাইটটা কোনো লিসেন করে কিনা, মানে কোনো মানে এই দেখো পোর্ট স্ক্যানার গুগল ক্রোম সেই। আচ্ছা, will able to switch which TCP port are listening, port is can analyze any given IP or URL address and then will scan for open port, help to secure them. XSS shape,
বুঝই তো, এক রাধক। Access is a popular রয়েছে আইডেন্টিফাই ভালনারেবিলিটি ইন এ ওয়েব অ্যাপ্লিকেশন। এই সব ভালনারেবিলিটি সে খুঁজে বাই করবে আছে কিনা। ঠিক আছে, HTTP ফাইন্ডার। তো এগুলো তোমরা সব ইনস্টল করে এগুলো পড়বে, এটা আগামী কাল টাস্ক বা এটা এইখানে মোটামুটি সব দেওয়া আছে। টোটাল 19টা আর কি, 19টা টুলস তোমার ক্রোমের মধ্যে থাকতে হবে, এগুলো ফ্রি। হ্যাঁ, কেন টাকা লাগলে সমস্যা আছে? তুমি তো কোর্স করতেছো মাগনা। যদি তোমার কিছু ডলার ফলার দিয়ে কিনতেই হয়, আমার টাকা দিবে, আমি কিনে দিব। আচ্ছা, পয়েন্ট হলো ডিডস, ডিস্ট্রিবিউটেড ড্যানিয়েল অফ সার্ভিস। এইটা দিয়ে যে ডিডস অ্যাটাক করে, ডিডস হয়। ঠিক আছে, লো অরবিট, এটা সোর্স কোড যে পাওয়া যায়, এটা কিভাবে অ্যাটাক করে এটা আমি তোমাকে পরে বলছি। তো এইটা হলো টুলস, এটা দিয়ে ডিডস অ্যাটাক হয়। এটা তো এইটা সব সাইডে হয় হয় না এটা ম্যাটার না, ম্যাটার হলে এটা কিভাবে কাজ করে এটা বুঝো। তোমরা এখন যা যা দেখলা এতক্ষণ তো অনেক কিছু তোমাদের ভিতরে গুতাগুতি শুরু করছে, কিন্তু কোনো আলটিমেট লাভ নেই। এগুলো যা দেখতেছে এগুলো প্রোটেকশন সবই আছে, এখনো আসল জায়গায় আসবে, কিন্তু পুরানা জিনিস না জানলে তো আর আগাইতে পারবো না। হ্যাঁ, কিন্তু এটা এখনো কাজ করে। আচ্ছা, কিভাবে ডিডস কাজ করে দেখো, হাইলি স্কিলড কি, হ্যাঁ, হ্যাকারস কোম্পানি সফটওয়্যার তৈরি করে আউটসাইড হ্যাকারকে দেয়, তারপর সবাই মিলে ড্যানিয়েল সার্ভিস দিয়ে অ্যাটাক করে, আনঅথরাইজ অ্যাক্সেস ক্রিয়েট করে। এই দেখো আসলে এই চিত্রটা দেখো, অ্যাটাকার কি করবে, মেম্বারসদেরকে দিবে, এই মেম্বারসরা আবার আরেক দুই মেম্বারদের সাব মেম্বার বানাবে, এও সাব মেম্বার, আবার এরা আবার বিভিন্ন জায়গায় সাব মেম্বারদেরকে দিবে, এই সবাই মিলে এই ভিকটিমকে অ্যাটাকটা দিবে। তখন ওই ভিকটিমটা ভিকটিমাইজ হয়ে গেল আর কি। অ্যাটাকার অ্যাটাকার, মেম্বার মেম্বার, এজেন্ট এজেন্ট, ভিকটিম ভিকটিম। তারপরে হচ্ছে ডিএনএস অ্যাম্পলিফিকেশন, অ্যাড অ্যাম্পলিফায়ার তো বুঝো, অ্যাম্পলিফাই করে। হ্যাঁ, তো ডিএনএস কোয়েরি দেখো না এখানে, অ্যাড্রেস অফ সাম ওয়েব সার্ভার ডট কম, মনে করো ওয়েব সার্ভার ডট কম, প্লিজ রিপ্লাই টু মাই আইপি। একে যখন এটা পাঠাইলো, এই ডিএনএস কি করলো, এই যে ইউজার প্রাইমারি ডিএনএস, ও ডিএনএস স্টেপ 2 তে পাঠালো, তখন হোয়ার ক্যান আই ফাইন্ড দ্য আইপি অ্যাড্রেস অফ সাম ওয়েব সার্ভার ডট কম, তখন স্টেপ 3, মানে ও আবার একেই আবার পাঠাবে। তখন কি হবে, আই ডোন্ট নো বাট দ্য ডট কম নেম স্পেস শুড হ্যাভ দ্য অ্যান্সার, তখন এই নেম স্পেসে চলে গেল, ডট কম কোম্পানিতে চলে গেল, ডট কম কোম্পানিতে খুঁজলো, আবার ডট কম কোম্পানি প্রাইমারি অ্যাড্রেস দিয়ে পাঠাই দিল। তারপরে পাঠাই দেওয়ার পরে হোয়াট ইজ দ্য আইপি অ্যাড্রেস অফ নেম সার্ভার ডট কম, তখন ও দিয়ে দিল প্রাইমারি অ্যাড্রেস, হিয়ার ইজ দ্য আইপি অ্যাড্রেস অফ নেম সার্ভার, তখন ও আবার এই ইউজারকে দিয়ে দিল, তখন তুমি ওয়েবসাইটের ভিতরে ঢুকে গেল। মানে ওয়েবসাইটের ভিতরে কিভাবে তুমি ঢুকতেছো এটার এখানে পুরা রাহু চক্র দেওয়া আছে। ঠিক আছে, ক্লিয়ার? আর বুঝা, বেশি ভিডিও বড় করা যাবে না, এমনি ইউটিউবে লোক টোক দেখে না আবার গ্যাঞ্জাম। আবার হ্যাকিং স্টোরি, আমার একটা হ্যাকিং স্টোরি এবার। ঠিক আছে, তো কে ঘুরে ফিরে খালি গল্প। আচ্ছা, পয়েন্টে কি আছে, গল্প বাদ দিই, আবার আবার গল্প। তাহলে একটু গল্প করি। হ্যাঁ, তাহলে আমার হ্যাকিং স্টোরি আছে একটা। তো হ্যাকিং মানে ডিডস মিডস করা, ইটস নট এ হ্যাকিং। হ্যাকিং হচ্ছে ওর ভিতরে ঢুকা, কিছু নিয়ে আসা, এবং ওকে না জানতে দেওয়া যে আসলে এটা হয়েছে, সেটাই হলো হ্যাকিং। বুঝতে পারছো? হ্যাকিং হচ্ছে কোনো, মনে করো এমন কোনো কাজ সাধন করলা, যারটা করলা ওই জানলো না, কিন্তু তোমার কাছে চলে আসছে। তো তোমাদেরকে একটা গল্প বলছিলাম না, আমার একটা কন্ট্রোলার আছে, তো ডিনের কম্পিউটারের মধ্যে সবার ডাটা আছে, কারণ ভার্সিটির সবার ডাটা ওই ডিনের কম্পিউটারের মধ্যে থাকে। এখন আমার এক বন্ধু, ও বলছে দোস্ত আমি তো রেজাল্ট গুলা খুব খারাপ করছি, তো কি করা যায়, আমার তো ইয়ে লাগবে, দেখছেন। হ্যাঁ মেহেদি ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ মেহেদি ভাই কই, বাইরে কেন? কেন ভিতরে আসেন। ও তাহলে ভেরিফাইড হয় নাই আর কি, এই ভেরিফাইড করো, একজন আছে বাইরে, ঢুকতে দিচ্ছে এখন। আচ্ছা,
শেয়ার নিয়ে আসো শেয়ার। তো হ্যাকিং স্টোরি তো দিনের কম্পিউটার দিনের কম্পিউটারে ঢুকে ডাটাকে ম্যানিপুলেট করা আর দিনকে না জানানোটাই ছিল মিশন ইম্পসিবল। তুমি তো জানো যে কন্ট্রোলার আমার খুব কাছের মানুষ ছিল, উনি আমাকে অনেক পছন্দ করতেন কারণ আমি ওনাকে অনেক কাজ করতাম। তো দিনরা তো দিনের কম্পিউটার ছিল, তো দিনের কম্পিউটারে সবার ডাটা ছিল। তো আমার ফ্রেন্ড বললো যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার খুব খারাপ গেছে বুঝতো, তো এটার একটু ইয়ের মধ্যে একটু ব্যবস্থা করে দাও। এখন দিনের কম্পিউটারে আমি কেমনে ঢুকি বলো? আর এমন যুগ তখন যে নেটওয়ার্কিংও ভালো করা নাই, উনি ইন্ডিভিজুয়াল অ্যান্টিভাইরাসও ব্যবহার করে না, কিচ্ছু ব্যবহার করে না। হ্যাঁ, অ্যান্টিভাইরাসও ব্যবহার করে না, কিচ্ছু ব্যবহার করে না। তো এখন এখন বিষয়টা এমন হয়ে দাঁড়াইছে যে এখন ওকে যদি আমি সলভ না করে দিই তাহলে ও আমাকে আর 10 টাকা করে ওই টিফিন পিরিয়ডে দিবে না। আই মিন ক্লাস হওয়ার পরে সে আমাকে কিছু খাওয়াই দাওয়ায়। সো আই ওয়ান্ট টু ক্যারি আউট। এখন আমি যদি ওর এটা না করে দিই দেন ও বলবে যে তুমি কি আমি বুঝি না খালি টাকা নাও। সো আই ওয়ান্ট টু ডু সামথিং ফর ইউ। হ্যাঁ, তো একদিন দিন এখন দিনের কম্পিউটারতে একটা প্রবলেম ক্রিয়েট করতে হবে, নাইলে তো আর দিন আমাদের ডাকবে না। তো প্রবলেম কেমনে? তো বেশিরভাগ কন্ট্রোলারের প্রেজেন্টেশন আমি বানাই দিতাম। তা আমি কি করছি, তো প্রেজেন্টেশন পাওয়ার পয়েন্টের মধ্যে আমি ওখানে ওখানে আমি নেক্সট বাটন দিছি। আগে তো মনে করো যে মাউস ক্লিকে যাইতো, তারপরেও আগে তো ওই প্রেজেন্টেশনের সময় মাউস ক্লিক হইতো না, কিবোর্ড দিত কিবোর্ড। তা আমি প্রত্যেকটা প্রেজেন্টেশনের পাতায় ওই নেক্সটে যখন ওই নেক্সট কিবোর্ড চাপে তখন আমি ওর অ্যাকশনে একটা ইএক্সি দিছিলাম রান করাইতে। ওই যখনই দিবে নেক্সট স্লাইডে যাবে আবার একটা ইএক্সি অ্যাকশনে আসবে, অ্যাকশন ইএক্সি অ্যাকশন করবে। তো শুরু করলাম কোডিং। কোডিং করছিল হটকি। হটকি হচ্ছে একটা অ্যাপ্লিকেশন। কোডিং করছি কি, যখনই এটা করবে মানে যখনই ওই ইয়েটা রান করবে প্রোগ্রাম ফাইলের ভিতর ঢুকবে, ঢুকে মাইক্রোসফট অফিসের সব ফাইলগুলো যতটুকু পারে, কারণ সব ফাইল তো ডিলিট করতে দিবে না, দিবে তো কিছু কিছু ফাইল যেগুলো রান নাই সেগুলো ডিলিট করে দিবে। তো এইভাবে আস্তে আস্তে ডিলিট করতে থাকবে। তো ওয়ান টাইম সে যেটা প্রেজেন্টেশন দিচ্ছে সেটাই ফেল করবে, স্বাভাবিক কিনা? হ্যাঁ, তো ওইভাবে আমি দিয়ে দিছি। দিয়ে স্যারকে প্রেজেন্টেশন রেডি করেছি। স্যার পরের দিন প্রেজেন্টেশন ডিন স্যারকে দেখায়, এই যে ভার্সিটি এইটা হইতেছে এইটা হইতেছে। তাকে আর ওই হঠাৎ করে ইলিগাল অপারেশন মানে বন্ধ হয়ে গেছে। তো ডিন বলে হ্যাঁ কম্পিউটারের সমস্যা হলো আবার অন করেন। তো এখানে প্রবলেম অ্যারাইজ করছে। তো প্রবলেম অ্যারাইজ হওয়ার পরে কন্ট্রোলার বলে আমার একটা ছেলে স্যার জানা আছে, ওকে একটু ডাকি তাহলে ও এটা ঠিক করে দিবে। তা আমি পকেটের মধ্যে ওই ছোট্ট ডিস্ক বাড়িছিল তো নয় নয়, হ্যাঁ সিডি ডিস্ক, তো ওইটার মধ্যে আমি মাইক্রোসফট অফিসটা রাখি দিয়েছি। আমি তো জানি যতবার নেক্সট চাপবো ততবারই ডিলেট হতে থাকবে ফাইল। তো স্যার বলেন, বলে এই দেখো তো ডিনের কম্পিউটার কি হয়েছে, ডিনের কম্পিউটার কি হয়েছে স্যার? বলে প্রেজেন্টেশন অন হয় না, প্রেজেন্টেশন চলতে চলতে ওই যে গেল আর কিছু হইতেছে না। তা আমি সবকিছু ঠিকঠাক করে দিলাম, সেটা টেটা দিয়ে স্যার এখন তো সব ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ছাড়ো। বললাম স্যার ইন্টারনেট ব্যবহার করেন না কেন? বলতে ইন্টারনেট ব্যবহার করা যাবে না, এখানে ইন্টারনেট ব্যবহার করলে ফাইল লিক হয়ে যাবে। হ্যাঁ বললাম ও আচ্ছা স্যার, তো ইন্টারনেট ছাড়াও তো ফাইল লিক হতে পারে। হ্যাঁ বুঝাও তুমি আমার এই সিএসসি স্যার, হ্যাঁ বুঝাও তুমি মিয়া, ইন্টারনেট ছাড়া ফাইল লিক হয়। যাও ক্লাসে যাও ক্লাসে যাও। গেছি। তো আমি আমার দোস্তকে বললাম দোস্ত চিন্তা করিস না, তোর কাজ হয়ে গেছে, ঠিক আছে। তো কিছুদিন পরে আবার প্রেজেন্টেশন হয়েছে, তো আবার স্যার আমাকে ডাকছে, আবার সেটা। তো স্যার বলে তো পকেটে কয়টা ডিস্ক আছে দেখি। আমি বললাম স্যার একটাই ডিস্ক আছে, এটা হচ্ছে অফিস। তুই তো আসল জিনিসই রাখিস। বললাম জি স্যার, আসল জিনিসই থাকে পকেটে। আবার ওখানে ঢুকছি, তো ডিস্ক ঢুকাইছি। তো এখন আরে ওইটা ছিল রিরাইটার, মানে রিরাইটার। তখন তো বেশিরভাগ রিরাইটার ব্যবহৃত, রিরাইটার মানে ডিভিডি রিরাইটার। তো আমি ডিস্ক ঢুকাইছি, তা ঢুকাই যে ডাটাটা পাইছি ওইটাও রাইট হয়ে গেছে। ঢুকাইছি আমাকে ওইটাও কপি ইনস্টল হইলো, আমাকে বাই করে দিল।
আমিও নিয়ে চলে গেলাম। তো ওকে দেখাইলাম, দেখ এই লিস্ট আছে, এই ব্যাপার আছে, এগুলো এগুলো। তো আমরা পর রাত ভর আবার চেঞ্জ করে পরের দিন আবার প্রেজেন্টেশন দিছে, আবার ওই প্রেজেন্টেশনে আবার ডিলিট মারছে এইটার। তো তৃতীয়বারের বেলায় যখন গেলাম, স্যার বলে একে দিয়ে হবে না, ঠিক আছে, কাকে কোন স্টুডেন্টকে ডাকেন, এমনিতে বুয়া ইউনিভার্সিটি, আর এই স্টুডেন্ট আর এত ভালো বারবার ঠিক করে বারবার ডাকতে হয়, তাহলে কি ধরনের ইয়েগুলো কন্ট্রোলার আপনি রাখেন না। আমি বললাম স্যার লাস্ট আরেকবার আপনি ডাকবেন তো, আপনি আরেকবার আসবো, ওইটাই হবে লাস্ট। তুমি আজকে ঠিক করবে, আবার আবার কেন তোমাকে আসতে বললাম, স্যার হইতেই পারে, কারণ কি এটা আমি এখন একটা ডেমো চালাচ্ছি, পরে এইটা একটা ফাইনাল হবে। তো বলে ডেমো ফাইনাল মানে এইবারই শেষ হবে না, আবার ডাকতে হবে তোমাকে। আমি বললাম না স্যার, মানে আরেকবার প্রবলেম আসবে, তো পরের বারে ক্লিয়ার হবে। বলে পরের বারে ক্লিয়ার হবে, আচ্ছা ঠিক আছে পরের বারে তাহলে ক্লিয়ার হোক। তো কন্ট্রোলার বলল কানে ধরে যে তুই অনেক শয়তানি করতেছিস, তুই বারবার কমটা ঠিক হয়েছে আর কমটা খারাপ হয়। তাই আমি বললাম যে স্যার লাস্ট বার, এরপরে আপনার কমটা পুরো আগের মতো থাকবে, এর চেয়েও ক্লিয়ার। বললাম যে স্যার আর বুঝতে চাইনি। তো স্যারকে আমি বুঝাই দিলাম যে স্যার আপনি একবার দেখেন। তো দেখেন প্রথমবারে গেছি বুবি ট্র্যাপ দিছি, বুবি ট্র্যাপ দেওয়ার পরে বসেন, বুবি ট্র্যাপ যখন দিলাম, বুবি ট্র্যাপের মধ্যে ফাইল গুলা তো অত ইন্টারনেট নেই, আমাকে তো নিতে হবে ফাইলটা নাকি। তো পরের বারে আবার কি করছি, রাইট করে নিছি। তো রাইট করে নিয়ে যায়, আমার ফ্রেন্ড কি করছে ওইটার মধ্যে নাম্বার ভ্যালু চেঞ্জ করছে, ভ্যালু চেঞ্জ করে এটাকে তো আবার রাখতে হবে না, রাখতে হবে। তো আমি রাখতে গেছি, কিন্তু রাখার পরে তাহলে কি হইলো, একবার আমি ডাটা নিলাম, দ্বিতীয়বার ডাটা ঢুকাইলাম, ঠিক আছে, বুবি ট্র্যাপ মারলাম, তারপরে ডাটা নিলাম, তারপরে তারপরে ডাটাটা আবার দিলাম 3, তাহলে আরেকবার লাস্ট অপারেশন। তো লাস্ট অপারেশন এখন ডাটা রাখতে হবে। তো ডাটা রাখতে যায়, সেই দিন আর আমাকে নিবে না, অন্য এক্সপার্ট এলিফ্যান্ট রোড থেকে নিয়ে আসছে, যে ওকে দিয়ে করতে হবে। এলিফ্যান্ট রোডের এক্সপার্ট স্যার ফোন দিয়ে আমাকে বলে যে তুমি পারবা না, তোমার খালি কম্পিউটার দিয়ে তুমি ঠিক নষ্ট করো। আমি বললাম স্যার লাস্ট বার এবার দেখেন, এর পরে হইলে আমাকে টিসি, আপনি আমাকে বাইর করে দিয়ে ভার্সিটি থেকে, আমি আমার অযোগ্য, হয়তো বাইর করে দিলে তো সমস্যা আছে, তুই তো একটু জানিস যা জানে আর কি। বললাম যে আচ্ছা স্যার লাস্ট বার। তো লাস্ট বারের মধ্যে আমি সব ওকে করে দিলাম। তো এখন কাজ হয়ে গেল, আমার বন্ধু ভালো গ্রেড পাইলো, আমার বন্ধু ভালোই হইলো, কেননা আমার দোস্ত বলে এটা কেমনে হইলো, মানে কি করলি আর কি হইলো, আমি তো ইনস্টল দিলি আর রাইট করলি নিয়ে আসলি। আমি বললাম প্রথমে আমি ওনার কম্পিউটারে যে একটা স্পাইওয়্যার ইনস্টল করে দিয়েছি। স্পাইওয়্যার কি করছে, তো ইন্টারনেট নাই, তো স্পাইওয়্যার কি করছে, সবগুলা যা যা আছে কি স্ট্রোক ফাইল এগুলা সবকিছু আমাকে যা যা আপডেট করছে, এই ফাইলগুলা কপি হয়ে হয়ে একটা নির্দিষ্ট ফোল্ডারে গেছে, জমা হয়েছে, পরে আমি যাই ওই জমাকৃত জিনিসগুলা যাই নিয়ে আসছি। বলে স্পাইওয়্যার দিয়ে এটা হয়ে গেল। আমি বললাম যে হ্যাঁ, এটা একটা অন্যতম টুলস, স্পাইওয়্যার দিয়ে স্পাই করে অনেক কিছু রাখা পসিবল। তো স্পাইওয়্যারের কারণে এবং আমার যে টুলসটা আমি ইউজ করছি, তো এইটা স্পাইওয়্যারের ফান্ডামেন্টাল হিসাবে কাজ করছে। আমার স্পাইওয়্যারকে রান করানোর জন্য ওই টুলটা একটা বিশাল ভূমিকা ছিল, কারণ আমার ওই টুলটা দিয়ে ক্রাশ করছে, যার কারণে আমি পরে যাই এস্টাবলিশ করছি একটা ভালো অফিস, আবার ওই স্পাইওয়্যারটাও ইনস্টল করেছি। স্পাইওয়্যার কি পরের ক্লাসে হবে, স্পাইওয়্যার এবং এইগুলা নিয়ে। তো এইভাবে যখন সেট আপ হয়ে গেল, তারপরে এইভাবে আমার জিনিসগুলো হয়ে গেল, আমি শর্টকাটে বললাম, দেন উনিও জানলো না, আমিও হ্যাপি। তারপরে কি হইলো, ডিনকে অনেক প্রেসার দিয়ে ইন্টারনেট যখন ডিন লাগাইলো, তখন তো বাসায় বসে বসে আমি ওই ফোল্ডারটা আমার এফটিপিতে আপলোড হতেছে, ঠিক আছে। তো প্রথমে এটা ছিল স্পাইং, তারপর হয়ে গেছে হ্যাকিং। তো হ্যাকিং যে কোনো একটা পজিশন থেকে আসতে পারে, এটা ক্র্যাকিং থেকেও আসতে পারে, স্পাইং থেকেও আসতে পারে, সো ইট ডাজন্ট ম্যাটার। এরপরের টেপ হচ্ছে ডিসকাশন। তো ডিসকাশন আবার আমরা একটু শুরু থেকে ডিসকাশনে যাব, যে হ্যাকার হইতে গেলে আসলে কি কি থাকতে হয় এটা আমরা জানছি, যে কি কি গুণ, অ্যাটলিস্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হয়। তো X1 এ যেটা আমরা করছি এটারই ইয়ে,
এবং অ্যাটিটিউড থাকতে হবে, এবং কখনো বলা যাবে না যে তুমি হ্যাকার। তোমার মধ্যে সৃষ্টিশীলতা এবং সমস্যার সমাধান এবং যুদ্ধ করার মতো ক্যাপাবিলিটি এবং কম্পিটেন্ট মানে কারোর সাথে কম্পিটিশন করার মতো ক্যাপাবিলিটি থাকতে হবে। ওপেন সোর্স সফটওয়্যার হইল আমাদের বন্ধু, যার উপর ভরসা করেই আমাদের পৃথিবী চলতেছে এখন, এবং এটাই আমাদের দরকার। একমাত্র ওপেন সোর্স সফটওয়্যারের উপরে আমরা কাজ করব। আমরা ওই সফটওয়্যার কিভাবে রিরাইট করব, ওপেন সোর্স সফটওয়্যারকে আমরা ডিবাগ করব, আমরা ওপেন সোর্স সফটওয়্যারকে আপডেট করব, যার ফলে আমাদের হবে, আমাদের একটা কালচার তৈরি হবে এবং আমরা প্রোগ্রামিং সম্বন্ধে জানবো। ওপেন সোর্স সফটওয়্যার নাই তো হ্যাকিং নাই, একটা যে ওপেন সফটওয়্যার যতদিন থাকবে ততদিন হ্যাকিং থাকবে। আর তোমরা অলওয়েজ চাবা ওপেন সোর্স গ্রুপকে হেল্প করার জন্য, কারণ যত তোমরা ওপেন সোর্স যত ভালো হবে তত তোমাদের জন্য শুভ দিন। যত যত ওপেন সোর্স তত তত ভালো, ঠিক আছে? এখন ওপেন সোর্স আল্লাহ তো ওপেন সোর্স চেঁচামেচি করবে, তোমরা ওদের মিছিলে ঢুকেও চেঁচামেচি করবে, কারণ ওপেন সোর্স, কারণ ওপেন, ওইটার ভিতরে কি সিকিউরিটি এটাও তো ওপেন, এটাই তো জানতে হবে, ঠিক আছে? তো ডিসকাশন ছিল মনোযোগের ব্যাপারটা, আর ছিল ইউডিপি একটা প্রোটোকল, যেটা তোমার সবচেয়ে বড় কথা কি, এটা লস টলারেন্স করে। মানে একটা কানেকশনে যখন পিং হয়, একটা ডাটার সাথে যেমন পিং হয়, তখন একটা লস হইতে পারে। তো লসেও ইউডিপিটা তার নোস ঠিক রাখে, কিন্তু টিসিপিটা লস গেলে লস হয়ে যায়, কিন্তু ইউডিপি প্রোটোকলটা লস গেলেও ওর ওর ইয়েটা টলারেন্স কানেকশনটা ঠিক থাকে। এটার জন্য ইউডিপি প্রোটোকলটা বেটার, কিন্তু ইউডিপি একটু দেরি হয়, কারণ এটা একটা প্রোটোকল। এটা ডিটেলস এর জন্য তোমাদেরকে ওই যে ইউডিপি উইকিপিডিয়া এতে যেতে হবে। ডিএনএস কি এটা তো বুঝছো, লাস্টের স্লাইডে ডিএনএস কিভাবে কাজ করতেছে অ্যাকচুয়ালি সেটা দেওয়া, এবং টিসিপি ইউডিপি পোর্ট গুলা কি কি এটা উইকিপিডিয়ার মধ্যে আছে, লিংক দিয়ে এগুলো ঝাড়ে মুখস্থ করবা যে কোন পোর্টে কি হয়, কারণ তোমাদের এটা লাগবে। বা বিফোর ডুইং পেনিট্রেশন বা ইথিক্যাল হ্যাকিং করার আগে এইটা লিস্ট প্রিন্ট আউট করে মুখের সামনে চুইংগাম চাবায়া লাগাবা। পরেরটা হইলো যেটা নিয়ে স্পেকট্রা, এইটা দিয়ে যে কোনো ওয়েবসাইটের 32 আখড়া বানায় দেওয়া সম্ভব। এইটা দিয়ে যে কোনো ওয়েবসাইটকে লগ ইন করার জন্য এই সফটওয়্যারটা দরকার, যেটার মধ্যে দুইটা টেপ, একটা হলো স্ক্যান দিয়ে বাই করা, আর ব্রুট মানে ওর ভিতর ঢুকে যাওয়া। এই জন্য দেখো ওখানে দেখতে পাচ্ছ যে পোর্ট কত 22, পোর্ট 22 এ কি হয়, পোর্ট 22 কি, হ্যাঁ সিকিউর কি করে, সিকিউর লগ ইন করে। তাইলে কি হবে, ওর সার্ভার বুঝতে পারবে না যে কতজন কতবার ট্রাই করতেছে, আর এর মধ্যে তো তোমাকে টুলস ব্যবহার করতেই হবে যাতে তুমি আইপি রিকগনাইজ না হও। এটার জন্য তুমি X3 বুঝবা যে আইপি কেমনে রিকগনাইজ হবে না। তো এটা দিয়ে তারপরে কি করবা, ডিকশনারি এখানে ইউজার নেম লিস্ট লোড করতে হবে, আর ইউজার পাসওয়ার্ড লোড করে শুরু করতে হবে রান। রান করলে ও করবে কি, একে 47 এর মতো ফায়ার করা শুরু করবে, ইউজার নেম পাসওয়ার্ড এভাবে শুরু করবে, যত বড় সার্ভার হোক না কেন, ঠিক আছে? আর penetration testing, also called pen testing, a practice of testing a computer system, network or web application to find vulnerabilities that can attacker could exploit. তারপরটা হলো FTP অ্যাটাক, সেটার মাধ্যমে তুমি কিভাবে মনে করো ওই rapubai.com আর দিয়ে দিলা, আর পাসওয়ার্ডের একটা লিস্ট দিয়ে দিলা, যদি কপাল ভালো থাকে তো মিলে গেল, না পারলে অন্য মেথড তো আছে যেটা তোমরা X5 এ শিখবা, যে অন্য কোন মেথডে আবার FTP তে ঢুকার, এইটাই একটা মেথড না, আরো অনেক মেথড আছে। তো এটা একটা বাচ্চা মেথড। সো এখন বললো না FTP কি, ওই জন্য আমি এখানে লাল দিয়ে লিখে দিছি, ঠিক আছে? সো ফাইল ট্রান্সফার প্রোটোকল সিম্পল জিনিস। তো এটা দিয়ে ক্লায়েন্ট সার্ভারের মধ্যে একটা হ্যান্ডশেক হয় FTP-টা দিয়ে, এবং যেমন ফাইল দিলে একটা সফটওয়্যার যেটাতে ক্লায়েন্ট সার্ভার কি হয়, কমিউনিকেশন হয়, এবং ওই ক্লায়েন্টের মাধ্যমে সার্ভারে তুমি ডাটা ট্রান্সফার করতে পারতেছো। আর এর মধ্যে এটার একটা শত্রু কি, এইটা ওই সার্ভারে ঢুকার ইলিগাল ট্রাই করবে এবং তোমাকে পাসওয়ার্ডটা বাই করে বলবে যে এই পাসওয়ার্ড ম্যাচ হয়েছে। ওই যে দেখছো না জেমস বন্ড 007 এর এই যে কি ওই যে ওখানে মনে অনেকগুলা ডিজিট দিয়া লকার খুলে ছাটাম করে দেখা যায় 40788 খুলে গেল, 40788 দিয়ে ম্যাচিং হয়ে খুলে গেল। তো বিষয়টা এরকমই আর কি, ইটস লাইক এ মুভি। তারপরে ক্রোমের জন্য আমরা পেনিট্রেশন ক্রোমের এক্সটেনশনকে ব্যবহার করতে পারি।
ঠিক আছে। তো এখানে তো দেওয়াই আছে ব্লকটা, তোমার ওই ব্লকটা দেখবা, ঝাড়া মুখস্থ করবা, 19 নাম্বার পর্যন্ত মুখস্থ না পড়ে যাবা যে কোন কোন টুলস কি কি কাজ করে, কারণ আমরা সামনে কালি লিনাক্স চালাবো, তখন আমাদের ওই টুলস গুলা সম্বন্ধে জানতে হবে, আর টেস্টিং সফটওয়্যার গুলো জানতে হবে। এবং আমরা আশা করব আগামী ক্লাসে, পরের ক্লাস মানে X4 এর মধ্যে আমরা লাইভ কোনো সাইটের উপরে আমরা একটা অ্যাকশন দেখে আমরা প্রথম স্টেপ করব। এবং ডিডস আমরা চেষ্টা করব যে স্বল্প পরিমাণের সাইটগুলো, মনে আছে X1 এ আমি X1 এ বলছিলাম যে সার্ভার কি কি কোয়ালিটির হয়, হ্যাঁ মনে আছে? তো এই সার্ভার গুলাকে কিভাবে ফেলাই দিতে হবে, এটার জন্য ডিডস। ঠিক আছে, তো ডিডস এর মধ্যে অনেক ভার্সন আছে, আমারও নিজস্ব একটা ভার্সন আছে ডিডস। এই ডিডস একটা, এটা মনে করো আমারটা ডাইনোসর, এটা মুরগি। ঠিক আছে, তো আমরা মুরগি দিয়ে আগে ট্রাই করব, তারপর আমরা ডাইনোসর ইউজ করব। হ্যাঁ, তো আমরা চেষ্টা করব যে খুব শীঘ্রই আমরা এটার মাধ্যমে এটা অ্যাকশনটা কিভাবে কাজ করে এটা একটা দেখা। ঠিক আছে, সো এটা খুব সহজ একটা টুলস, এটা দিয়ে যে কোনো সাইটকে ডাউন করে রাখা সম্ভব, এবং ওই ডাউনের ফলে তার সাইট কখনোই আপ হবে না, কিন্তু কিছুক্ষণের মধ্যে সাইটটা আপ হবে। হ্যাঁ, যখন ওই ও মানে যখন যে অপারেট করতেছে সার্ভারটা, বা ওই সার্ভার কাছে যখনই নলেজ যাবে ওই ব্যক্তি, তখন ওই ব্যক্তি এর মধ্যে কি করবে, ব্যান্ডউইথ দিয়ে দিবে। আসলে মেইনলি ব্যান্ডউইথটা খাই ফেলে, এটা কি করে, সাইটের ব্যান্ডউইথ খাই ফেলে। ডিডস দিয়ে সাইটের ব্যান্ডউইথ যখন চলে যায় তখন সাইট দেখাবে কেমনে, তখন যে আছে ও আবার ব্যান্ডউইথ দিবে, আবার ডিডস মারবা, আবার ব্যান্ডউইথ খাবে, আবার ব্যান্ডউইথ দিবে, আবার চলবে, আবার মারবা, আবার খাবে, আবার এভাবে চলতে থাকে। এটা হলো ডিডস। ঠিক আছে, তো এটা মুরগি মানে এটা খায়। আর যেটা পরের ভার্সনে দেখাবো ডাইনোসর, মানে এটা আজকে মারবো, ওইটা কালকে পর্যন্ত উঠবে না, ওর ব্যান্ডউইথই দিবে না বয়ে, কারণ যেটাই ব্যান্ডউইথ দিবে এইটাই এটা। হ্যাঁ, তো ব্যান্ডউইথ একটা হচ্ছে সাইটের ম্যাটার, আরেকটা হলো সার্ভারের কি সিপিইউ, আরেকটা আছে যেটা আমরা পরে যাব, সার্ভারের সিপিইউ খাওয়ার, মানে সার্ভারের সিপিইউ কে মারে দিব। একটা হলো ব্যান্ডউইথ তো খাবই, সিপিইউ খাইতে হবে, ডিএনএস খাইতে হবে, ওরে এসকিউএল এর যে সার্ভিস আছে ওইটাকেও ডাম করে দিতে হবে, তাইলে সার্ভারই আর থাকবে না, ওই র্যাকই চেঞ্জ করবে বা আইপি চেঞ্জ করবে। আচ্ছা, পরে পরে আমরা এই ডানিয়াল ডিস্ট্রিবিউটেড ডানিয়াল সার্ভিসের পরে দেখবো যে এটা প্রোটেকশনের জন্য 2015 মানে 2014 এ ডাটা সেন্টার কি ব্যবহার করতেছে, 2013 এ কি ব্যবহার করতেছে, 14 এ কি ব্যবহার করতেছে, আর এখন কারেন্টলি কি ব্যবহার হচ্ছে এই ডিডস কে আটকানোর জন্য, এবং কি করলে এই ডিডসটা ওই সিস্টেমটাকে ভাঙবে। এইটা আমরা X3 তে যাব, মানে আগামী X3 তে থাকবে সম্পূর্ণ ডিডস, যে 2015 মডেলের, যে যেমন 2015 মডেলের ডিডস প্রোটেকশনের জন্য অনেক হোস্টিং আছে, বলে উইথ ডিডস প্রোটেকশন, ওই ডিডস প্রোটেকশন উইথ ডিডস প্রোটেকশন সাইটকে ফেলাইতে হবে। হ্যাঁ, ক্লাউড ফ্লেয়ার, তো ক্লাউড ফ্লেয়ারকে আমরা ফেলবো। ঠিক আছে, ক্লাউড ফ্লেয়ার আছে, সান সোলারিস ডিডস প্রোটেকশন আছে, অনেক আছে। ওদেরকে কিভাবে, ওদের যে সিকিউর সিস্টেমটা, ওদের তো অনেক কয়টা লেয়ার আছে, আমরা এখন সবচেয়ে টপ হইলো 7 লেয়ার, আমরা 12 লেয়ার পর্যন্ত অ্যাটাক শিখবো, যে 12 লেয়ারের ডিডস অ্যাটাক করে পেনিট্রেশন করে কেমন সাইট হয়। আসলে তোমাদেরকে এটা শিখাচ্ছি যাতে তোমাদের ফিউচারে ওয়েবসাইট গুলাতে সিকিউর হয়। ঠিক আছে, এইটা মানে এই না যে তোমরা এই সাইট চলে যাবে। ঠিক আছে, তো ডিডসে আমরা জানবো 3 টাইপের অ্যাটাকিং, একটা হচ্ছে টিসিপি অ্যাটাকিং, একটা হচ্ছে ইউডিপি অ্যাটাকিং, আরেকটা হলো এইচটিটিপি অ্যাটাকিং, এর মধ্যে হালকা একটু মশলা মারার জন্য এইচটিটিপিএস অ্যাটাকিং, আরেকটা হচ্ছে এসটিপি অ্যাটাকিং। ঠিক আছে, তোমাদেরকে বলছি কিভাবে আসলে ডানিয়াল অ্যাটাকটা হয়। একটা হাইলি স্কিলড হ্যাকার থাকবে, ওরা কোম্পানি থ্রুতে একটা সফটওয়্যার বানাবে, যেমন তোমরা মনে করো সি ক্লিনার সবাই ব্যবহার করো, সি ক্লিনারে মনে করো আমার মতো একটা পাবলিকের তৈরি করা, ওর ভিতরে আমি একটা এরকম একটা টুলস ঢুকায় রাখে দিলাম, যখন দরকার তখন আমি সার্ভারে অন করে দিলাম, তো সবার কম্পিউটার থেকে একটা ডানিয়াল সার্ভিস জেনারেট হবে। তো দিস দ্য ওয়ে। তো অ্যাকচুয়ালি এই ডানিয়াল সার্ভিস কিভাবে কাজ করতেছে, যেমন একজন অ্যাটাকার থাকে, ওর 3টা মেম্বার থাকে, যেমন তোমরা হয়তো এখান থেকে ছাকে সুকে, কারণ সবাই তো প্রাণ ভয়ে পালাইবা X6 এর পরে, ঠিক আছে, X2 পড়তেছে, এখন একটু কঠিন জিনিস আসতেছে,
যখন X6 হবে তখন অনেকে মানে আমার মনে হয় এনার্জি কম থাকবে, তো তখন সমস্যা নাই। 3 জন মেম্বার, এক একজন মেম্বার মিনিমাম 1000 জনের কাজ করবে, ঠিক আছে? তাহলে যদি এখানে 3 জন মেম্বার থাকে তাহলে কত, 3000, তাহলে 3000 অ্যাটাক এট এ টাইমে পসিবল। তাহলে আমরা দেখাবো 1:1:5, 1:6, 6:13, 13 এটা কিভাবে ইনস্টু গুলা হয় এগুলা দেখাবো। দেখো তুমি ইনস্টু দেখতে পাচ্ছ, অ্যাটাকার এগুলো হলো মেম্বার্স, মেম্বার্স এই যে স্লেভস, এরা হলো স্লেভস, আসলে এদেরকে এজেন্ট বানাবে, এরা হবে এজেন্ট, এটা মাঝখানে আরেকটা থাকবে, এই স্লেভটাকে এজেন্ট। এই দেখো এ কে দিচ্ছে, ও ওকে আবার হেল্প করতেছে, ও ওকে আবার হেল্প করতেছে, ও ওকে হেল্প করতেছে, এবার সবাই এ আবার সবাইকে হেল্প করতেছে, ও আবার সবাইকে, সবাই সবাইকে হেল্প করে একটা বিশাল জায়েন্ট একটা হেল্প ভিকটিমের উপরে পড়ে ইয়ে করতেছে। আর হলো ডিএনএস এমপ্লিফাইং, এটা হলো ডিডস, ডানিয়েল সার্ভিস, আর এটা হচ্ছে ডিএনএস মানে ডিএনএস এমপ্লিফিকেশন। মানে এই ডিএনএস তোমরা যদি মানে এখন এই পেনিট্রেশনের মধ্যে ডিএনএস অ্যাটাক হইলো, ডিএনএস অ্যাটাক যখন হবে তখন সার্ভারই চিনতে পারবে না যে ওর কি ডোমেন, সার্ভারটাই ভুলে যাবে ওর ডোমেন কি, মানে সার্ভার আউট অফ কন্টাক্ট হয়ে যাবে। এটাই হচ্ছে ডিএনএস অ্যাটাক। এমন এমপ্লিফাই করতে হবে ডিএনএস, মানে এইটা মানে হচ্ছে ডিএনএস অ্যাটাকটা হচ্ছে ডিএনএস এমন এমপ্লিফাই করবে যে একে এমন এমপ্লিফাই করবে যে এ ওর কাছেও রিলেশন পাঠাতে হবে। দেখো এ কিন্তু মেইন জিনিস, এ কিন্তু প্রাইমারি ডিএনএস সার্ভার, এ ওকে ওর কাছ থেকে রুট সার্ভিসের তথ্য নিচ্ছে, ও আবার ওই নেম সার্ভার ডট কম এ নলেজ পাঠাচ্ছে, নিয়ে আবার নলেজটা নিয়ে আবার সার্ভারের কাছে লোকাল এই যে ডিএনএস সার্ভারের কাছ থেকে আবার নামটা নিয়ে আবার ওকে পাঠাচ্ছে, মানে একেই গায়েব করে ফেলতে হবে। এখন এই যদি না থাকে তাহলে এই ওয়েবসাইট পাবে, পাবে? তাহলে একে উড়াইতে হবে আমাদের, ঠিক আছে? যদি এ উড়ে যায় তাহলে এটা হচ্ছে এক টাইপ অফ অ্যাটাক। তো যাই হোক, আজকে আমাদের X3 শেষ হলো, আমরা X3 এর জন্য ওয়েট করব। X3 তে আমাদের থাকবে পুরা ডিডস এর উপরে একটা সেশন, আমাদের X3 থাকবে ডিডস এর জন্য একটা পুরাপুরি একটা সেশন, এবং আমরা X2 তে এবং X1 এ কি কি করছি এটার উপরে আমাদের কিছু ডাটা থাকবে, ঠিক আছে? এবং এই ডাটাগুলো মানে ডাটা আই মিন কিছু কোশ্চেন থাকবে, এই কোশ্চেন গুলো অ্যান্সার প্রপারলি করবা। আর তোমরা যারা মানে আই মিন যারা দেখবো যে তোমরা X1 X2 তে ভালো পারফরমেন্স দিতে পারতেছো না, আমি আমার রেজাল্ট ভালো আসতেছে না হোমওয়ার্কের, দেন আমি চাবো যে টু ডিক্রিজ দ্য স্টুডেন্ট, কারণ কম স্টুডেন্ট নিয়ে আগানো ভালো বেশি স্টুডেন্টের চেয়ে। সো যদি সত্যি গুরুত্বপূর্ণ হয় তো তোমরা হোমওয়ার্ক গুলো ভালো করে করবা। আই হ্যাভ গিভেন ইউ দ্য হোমওয়ার্ক, ভিডিও ইউটিউবে পাওয়া যাবে এবং প্রেজেন্টেশন আমাদের ইভেন্টের শেষে পাওয়া যাবে। এবং একটা জিনিস মনে রাখতে হবে যে পেনিট্রেশন টেস্টারের ভ্যালু অনেক বেশি, ইথিক্যাল হ্যাকিং এর ভ্যালু অনেক বেশি। তোমরা অ্যাকচুয়ালি ইথিক্যাল হ্যাকিং শিখতেছো, তোমরা যদি ইথিক্যাল হ্যাকিং না জানো তাহলে ব্ল্যাক হ্যাট হ্যাকার কিভাবে কাজ করে এটা তোমরা জানবা না। তো এইটা একটা বৈধ জিনিস, ইথিক্যাল হ্যাকিং একটা বৈধ জিনিস, এটা অবৈধ না। আর যা শিখতেছো এটা কোনো খারাপ পারপাসে ব্যবহার করবে না, কারণ একটা জিনিস মনে রাখবা, সবকিছুরই চোখ আছে, তুমি যাই করো না কেন সবাই জানতে পারে যে তুমি আসলে কি করতেছো। তো ওরকম ট্যালেন্ট হওয়ার মতো ক্যাপাবিলিটি হবে, তবে তোমার অনেস্টিটাই হচ্ছে সবচেয়ে বড় কথা, মানে ইউ হ্যাভ টু বি অনেস্ট, কারো ক্ষতি করা যাবে না। আজকে X3 তে যা শিখছো এটা দিয়েই বিশাল রকমের ক্ষতি সাধন করা সম্ভব, ঠিক আছে? তো কিন্তু এগুলা তোমরা অনেস্ট থাকবা, এগুলা টুলস ব্যবহার করবা না। X3 তে আমরা কালি এবং ব্যাকট্র্যাক ইনস্টল দিব এবং উবুন্টু ইউজ করব, আমরা 3টে অপারেটিং সিস্টেমে কাজ করব, কালি, ব্যাকট্র্যাক এবং উবুন্টু। অনেকে প্রশ্ন করতে পারো যে ব্যাকট্র্যাক থাকতে মানে কালি থাকতে আবার ব্যাকট্র্যাক কেন ব্যবহার, কারণ ব্যাকট্র্যাক পিছনে, কিন্তু পিছনে ব্যাটারা কি করছে এটা তো জানতে হবে, ঠিক আছে? কারণ আমাদের সবই জানতে হবে, ওল্ড থেরাপি, নিউ থেরাপি, সব থেরাপি সম্বন্ধে না জানলে কেউ হঠাৎ করে ওল্ড দিয়েও প্রোটেকশন দিয়ে দিতে পারে। মনে করো তুমি একটা জায়গায় ডায়মন্ড চুরি করতে গেলা, মনে করো তুমি ঋত্বিক রোশন ওই Doom 3 গেলা, তো ওইখানে যায় লকারটার মধ্যে দেখলা 1947 এর লকার, হ্যাঁ খুলতে পারতো? ওখানে ঋত্বিকের মুভি হইতো? হ্যাঁ,
ঋত্বিকের মুভি হইতো না, কারণ ওই ডিজিট মিজিট নাই ওইখানে, সব অ্যানালগ, তো অ্যানালগে তো আর ঋত্বিকের গেম শেষ। তো ওই জন্য ওই অ্যান্টম্যান, অ্যান্টম্যান মুভিটা দেখছো? অ্যান্টম্যান, আচ্ছা এই মুভিটা দেখছো? ওইখানে একটা লকার খুলে যায় নাইট্রোজেন আর ইয়ে দিয়ে, নাইট্রোজেন আর পানি দিয়ে, অ্যান্টম্যান। হ্যাঁ, দেখছো তুমি? কি দেখছো? অ্যান্টম্যান একটা লকার খুলে না, স্যুট স্যুট স্যুটটা চুরি করে দেয়, ঠিক আছে? তো কি করে ও পুরা প্রিপারেশন নিয়ে গেছে, ডিজিটাল এই সেই, মানে স্পুফিং এই সেই অনেক কিছু নিয়ে যায়, দেখে আরে 1947 এর লকার। তারপরে তার মাথার মধ্যে আসলো যে এখানে তো যার কারণে তাকে সিলেক্ট করা হয়, যার কারণে তাকে সিলেক্ট করে অ্যান্টম্যান করা হয়। তো ওই জন্য অতীত জানতে হবে, ফিউচারে কি হচ্ছে এটা জানতে হবে, বর্তমানে তো আসোই, দেন ইউ উইল বি 100% ইথিক্যাল হ্যাকিং। তো থ্যাংক ইউ। ক্লাস রীতিমতো করবা, জিনিসগুলো এর মধ্যে থাকবে, এবং চেষ্টা করো যাতে ইয়ে করে ক্লাসগুলো প্রপারলি যাতে হয়। ওকে, থ্যাংক ইউ, টেক কেয়ার, সি ইউ সুন।